সালামু আলাইকুম। এইচএসসি 25 তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি সৃজনশীল লেখার একটি নির্ভরযোগ্য উপায়। যেভাবে সৃজনশীল লিখলে আমি এইচএসসি তে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছিলাম, আশা করি তোমরাও বেশ ভালো নাম্বার পাবে, এমনকি অনেক অনেক আমার থেকে বেশি পেতে পারো। ঠিক আছে, চলে যাই আমরা মূল ভিডিওতে। সৃজনশীল প্রশ্নোত্তরে আমরা কি দেখি? ক, খ, গ, ঘ, 4টা স্টেপে উত্তর লিখতে হয়। প্রথম ক নম্বরটাকে বলা হয় হচ্ছে জ্ঞান, খকে বলা হয় অনুধাবন, গ প্রয়োগ, ঘ উচ্চতর দক্ষতা। তোমরা ক্লাস 6 থেকে সৃজনশীল লিখে আসছো, এগুলো তো বেসিক জিনিস তোমরা জানো। আমি জাস্ট তোমাদের বলতেছি কিভাবে তোমরা একদম সর্বোচ্চ মার্ক যেভাবে গেইন করা যায় সেভাবে তোমরা লিখতে পারো। শুরুতেই বলে দিচ্ছি, ওই যে একটা মিথ আছে যে খাতা ওজন করে নম্বর দেয়া অথবা যে যত বেশি লিখবে সে তত বেশি নাম্বার পাবে, এগুলো একদমই সত্যি কথা না। অন্তত আমার ক্ষেত্রে আমি যেভাবে লিখেছি সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। আমি যেহেতু মার্ক পেয়েছি, নিশ্চয়ই তোমরাও মার্ক পাবে। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা চলে যাচ্ছি ক নম্বরে। এখানে তো তোমরা লিখবে যে এত নং প্রশ্ন উত্তর। ও আরেকটা কাজ আমরা যেটা করি, যে একটু মানে লেন্থ বেশি দেখানোর জন্য খাতার মার্জিন গুলো অনেক মোটা মোটা করে করি। হ্যাঁ, এটা আমরা যখন বুঝি তার মানে নিশ্চয়ই আমাদের শিক্ষকরাও বোঝেন, তাই না? তো এই কাজটা করা যাবে না। একদম স্ট্যান্ডার্ড মান যতটুকু ততটুকু করেই মার্জিন করব আমরা। তো বেশি করে করলে কি হয়, টিচাররা বুঝেই যান যে এখানে আমরা একটা ফাঁকিবাজি বুদ্ধি অবলম্বন করতেছি, তাই না? তো সেটা কিন্তু ভালো কোনো ইমপ্রেশন ক্রিয়েট করে না। তো আমরা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড মান যেটা, সেটাতেই মার্জিন করব। মার্জিন করে তার একটু নিচ থেকে আমরা শুরু করব এত নং প্রশ্নের উত্তর। মনে করো 1 নং প্রশ্নের উত্তর, 1 নং প্রশ্ন উত্তর। জাস্ট অত মানে ফুল পাখি লতা পাতা আঁকার প্রয়োজন নাই, জাস্ট একটা স্ট্রেট লাইন। এখানে তোমরা কালার পেন ইউজ করতে পারো। ওই 1 নং প্রশ্ন উত্তর, ক, খ এই মার্কগুলো তোমরা একটা ব্লু পেন, অন্য কোনো কালার ইউজ করো না, ব্লু পেন দিয়ে ইউজ করতে পারো, আন্ডারলাইন করতে পারো। তারপরে এই যে খাতার মিডলে এইখানে ওপরে লিখবে ক। খুব বেশি জায়গা নেওয়ার প্রয়োজনে, ওই যে বললাম আমরা অনেক ফাঁকা ফাঁকা করে লিখছি, অনেকটা স্পেস নিচ্ছি, এগুলো কিন্তু বোঝা যায় যে আমরা হচ্ছে লেংথ বাড়ানোর জন্য করছি। অত লেংথ বাড়ানোরই আসলে প্রয়োজন নাই, যেটা দেখো পরে আসছে। তো এখানে হচ্ছে ক দিয়ে এখান থেকে শুরু করে একটু 1 ইঞ্চি জায়গা ফাঁকা রেখে এখান থেকে শুরু করে আমরা কটা এখানে শেষ করতে পারি। অথবা আরেকটা কাজ আমরা করি, যে যেহেতু জ্ঞানমূলক প্রশ্ন 1 নম্বর, সেহেতু হচ্ছে জাস্ট একটা ওয়ার্ড দিয়ে দিই, নাম্বার তো পাবোই। এই কাজটা না করা ভালো। যেমন বাংলাদেশের জাতীয় কবির নাম কি? তো ছোটবেলায় আমরা শিখে এসেছি যে শুধু কাজী নজরুল ইসলাম না লিখে বাংলাদেশের জাতীয় কবির নাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সবটুকু যদি লিখি, নাম্বার কিন্তু তুমি আগেরটাতেও পাবে, এটাতেও পাবে। কিন্তু টিচারের মনে তোমার জন্য একটা সফট কর্নার তৈরি হবে যদি তুমি সবটুকু লিখো। পরবর্তী প্রশ্নগুলো যখন, উত্তরগুলো যখন টিচার নাম্বার দিবেন, তখন এই মানে পজিটিভ ইমপ্রেশনটা খুব ভালোভাবে কাজ করবে যদি তুমি পোটা লেখো। খুব বেশি কিন্তু সময় নষ্ট হবে না, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য আমরা এই কাজটা স্কিপ করে যাই। তো আমার পরামর্শ থাকবে সবটুকু নিয়ে কয়ের আনসারটুকু লেখা। তারপর এইখানে মিডল থেকে খ। ক্ষয়ের ক্ষেত্রে আমরা সবাই জানি, তোমরাও সবাই জানো যে 2টা ভাগে আনসারটা করতে হয়, জ্ঞানমূলক, অনুধাবনমূলক। এখানে হচ্ছে এই সেম, এখানে একটু জায়গা ফাঁকা রেখে ক জ্ঞানমূলক প্রশ্নটা এখানে আনসারটা লিখবে, আবার একটু এখানে ফাঁকা রেখে এখানে একটু স্পেস রাখতে পারো, খুব বেশি আবার রেখো না, এখানে স্পেস ফাঁকা রেখে এখান থেকে আবার অনুধাবনমূলক প্রশ্নটা নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে লিখতে পারো। আরেকটা ছোট্ট টিপস হচ্ছে যেটা আমি অবলম্বন করেছিলাম, খাতার উপরে যেমন মার্জিনে 1-1.5 ইঞ্চির মতো একটা জায়গা যায়, খাতার নিচেও ইনভিজিবলি তোমরা 1 আঙ্গুল 2 আঙ্গুল জায়গা এখানে ছেড়ে রাখবে। দেখো তোমাদের কিন্তু ফাঁকিবাজি বুদ্ধি করতে হচ্ছে না, নর্মাল নিয়ম অনুযায়ী কিন্তু নিচে এই একদম 1 আঙ্গুল জায়গা কিন্তু এখানে ফাঁকা রাখতেই হয়। তো এখানে অনেক ফাঁকা দিয়ে দিয়ে তোমার এখানে ফাঁকা রাখতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। ঠিক আছে, দেখো খ এখানে 1 লাইন, এখানে সর্বোচ্চ 2 থেকে 3 লাইন, এখানে কিন্তু ক্ষয়ের আনসার শেষ। তো এখানে আমরা চলে যাচ্ছি গতে। গতে 3টা স্টেপে উত্তরটা হয় জ্ঞান, অনুধাবন, প্রয়োগ। এখন আমি গয়ের লেংথ তোমাদের আগে দেখাচ্ছি, যে গতে ঠিক এখান থেকে শুরু করে এতটুকুতে জ্ঞানমূলক প্রশ্নের উত্তর শেষ। গতে সচরাচর কি চায়? উদ্দীপকের সাথে আমাদের পাঠ্য বইয়ের গল্পের বা ঘটনার সাদৃশ্য অথবা বৈসাদৃশ্য, এরকম কোনো একটা কিছু চায়, তাই না? তো এইখানে জাস্ট আমরা লিখবো যে উদ্দীপকের সাথে আমাদের গল্পের
এই দিক থেকে সাদৃশ্য অথবা এই দিক থেকে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। আমাদের জ্ঞানমূলক শেষ। এখান থেকে আমরা অনুধাবন শুরু করব ঠিক এই ক্ষয়ের মতো। অনুধাবন 3 লাইনের বেশি লেখার প্রয়োজন নেই। আমি আবারও বলছি, বেশি লেখার কথা চিন্তা করো না, কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিটা মাথায় রাখো। তুমি এক্স্যাক্টলি যেটা চাচ্ছে সেটা কিভাবে গুছিয়ে আনসার করা যায় সেদিকে নজর দাও। অত প্রেক্ষাপট, গল্পের প্রেক্ষাপট, উদ্দীপকের প্রেক্ষাপট লেখার প্রয়োজন নেই। যতটুকু চাচ্ছে ততটুকু আমরা আনসার করি, ঠিক আছে? তো অনুধাবনমূলকে জাস্ট এখানে আমরা 3 লাইন গুছিয়ে দিলাম। এইখান থেকে আমরা গ শুরু করি। আমি যেটা করেছি, এখান থেকে গ শুরু করেছি, নিচে এখানে কিন্তু 1 ইঞ্চি 1 আঙুল বা 2 আঙুল ফাঁকা। এখানে এসে এইখানে আমি গ শেষ করে দিয়েছি, এইটুকু জায়গা কিন্তু ফাঁকা। তোমাদের কোনো দরকার নেই গ দিয়ে পুরো 2 পৃষ্ঠা ভরার, ঘ দিয়ে 3 পৃষ্ঠা ভরার। এতে করে কি হয়, প্রথম 1টা 2টা সৃজনশীল খুব ভালো হয়, লাস্টে যেয়ে কিন্তু আমরা টাইম কভার করতে পারি না। তো ছোট ছোট করে সবগুলো আনসার করার চেয়ে, বেশি বড় করে সবগুলো আনসার করার চেয়ে ছোট ছোট করে কিন্তু সবগুলো আনসার করা ভালো, ঠিক আছে? তো এই যে এইখানে এসে 3টা স্টেপ, তৃতীয় স্টেপটা এখানে শুরু, এখানে শেষ। এখানে এসে আমি গ শেষ করে দিচ্ছি, ঠিক আছে? আমি যেটা করতাম, যখন দেখতাম একদম প্রত্যেকটা সৃজনশীলে একদম ঘড়ি ধরে ধরে টাইম ঠিক করে করে আনসার করতাম। প্রত্যেকটা সৃজনশীলে মনে হয় 21 মিনিট সামথিং সেকেন্ড এরকম পরে। তা আমি একদম টার্গেট রাখতাম 20 মিনিটের মধ্যে একটা সৃজনশীল শেষ করব, এবং আমি করতাম। এখন যখন দেখতাম যে এখানে আসার পরে অনেক কিছু লেখা বাকি, ওইটুকু জাস্ট 1 লাইনে লিখে এখানে শেষ করে দিয়ে এন্ডিং টেনে দিতাম, এখানে ইতি টেনে দিতাম, ঠিক আছে? অত কাহিনী লিখতে যেও না। ওই যে বললাম, পরে আস্তে একটা সৃজনশীল বাদ পড়ে যাওয়ার থেকে এখানে একটা সৃজনশীল একটু ছোট করা ভালো, ঠিক আছে? এখানে শেষ করে দিচ্ছ, এইখানে আর কিছু শুরু করবে না, এখানে ঘ শুরু করবে না, ঘটা শুরু করবে আমার নতুন পেজে এইখান থেকে। ওকে, এখানে ঘ শুরু করছি। দেখো এখানে হচ্ছে আমাদের ওই জ্ঞান প্রশ্নটা যাচ্ছে, এখান থেকে এতটুকুর মধ্যে অনুধাবন যাচ্ছে, এখানে হচ্ছে প্রয়োগ, এখান থেকে শুরু করে এই পর্যন্ত প্রয়োগ, এইখান থেকে এই সম্পূর্ণ হচ্ছে উচ্চতর দক্ষতা। এই যে বারবার তোমাদের বলছি, এক সময় না আমারও মনে হতো যে, আমার সবার টিচারই কিন্তু বলে, তোমরা কিন্তু স্কুল কলেজে অনেকবার জেনে এসেছো এই কথাগুলো, যে অনেক সময় আমাদের মনে হয় এত স্টেপ স্টেপ করে বারবার বারবার করে লেখা পসিবল নাকি? বিশ্বাস করো, এটা সম্ভব, এবং এটা সম্ভব হলেই তোমার মার্কও তোলা সম্ভব, ঠিক আছে? তো একটু এটা, এই যে 2 মাস সময় আছে, প্র্যাকটিস করো কিভাবে স্টেপ স্টেপ করবে। যারা অলরেডি প্র্যাকটিস করেছো মোস্ট ওয়েলকাম, যারা এখনো করনি, এটা কোনো কঠিন ব্যাপার না। একটা প্রশ্নের থেকে কয়েকটা স্টেপ বের করা, 2-3টা স্টেপ বের করা কোনো কঠিন ব্যাপার না। একটু পড়াশোনা করলেই, জাস্ট একটু টেস্ট পেপার বা গাইড বই থেকে যদি একটু নিয়মগুলো দেখো, অথবা নিজে বাধা থেকেও বের করতে পারো। আমি কোনোদিন টেস্ট পেপার বা গাইড ওখানে সৃজনশীল ফলো করিনি, তো জাস্ট একটু চেষ্টা করলেই, এই যে প্রত্যেকটা স্টেপ যদি তোমরা করতে পারো, তোমাকে স্টেপে স্টেপে না মার্ক দিতে বাধ্য। প্রত্যেকটা স্টেপে তুমি আলাদা আলাদা করে এক এক করে পেতে বাধ্য। তো গদ বাঁধা একটা 2-3 পৃষ্ঠা লেখার থেকে তুমি অল্প করে স্টেপে লিখো, বারবার মাথায় যে স্টেপটা রাখো যে আমাকে স্টেপ করতে হবে, স্টেপ বানাতে হবে। যে সৃজনশীলে ভালো মার্ক পাওয়ার ওয়ান এন্ড অনলি উপায় যদি বলতে চাও, সেটা হচ্ছে স্টেপ করা। এত বেশি গ 2 পৃষ্ঠা, ঘ 2.5 পৃষ্ঠা লেখার প্রয়োজন নেই। গ 1.5 পৃষ্ঠা, ঘ 2 পৃষ্ঠা, নিচে নিচে একটু একটু করে ফাঁকা রেখে মোটামুটি স্ট্যান্ডার্ড হ্যান্ড রাইটিং, অনেক বেশি ছোটও না অনেক বেশি বড়ও না, করে লিখে ফেলবে। ইনশাল্লাহ তোমাদের সৃজনশীলে একদম 70-এ, ইনশাল্লাহ আমরা 68, 69, 70 আশা করতেই পারি। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। অন্বেষণের পাশেই থেকো। সালামু আলাইকুম।